নমস্কার, ওয়েলকাম টু বঙ্গশিক্ষা। আধুনিক ভারতবর্ষের ইতিহাসের যে আলোচনায় আমরা ছিলাম, ইতিমধ্যে আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির নেতৃত্বে দুটি বড় আন্দোলন, 1920-র অসহযোগ আন্দোলন এবং 1930-এর আইন অমান্য আন্দোলন হতে। এরপর আমরা আজকে ইতিহাসের আধুনিক ভারতবর্ষের ইতিহাসের যে অধ্যায় দেখব, সেখানে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ শক্তি ভারতবর্ষকে তাদের সঙ্গে চাইল, কারণ তখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনাধীন। অন্যদিকে ভারতবর্ষে সেই সময়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করলেন। অবশ্যই ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট ক্রিস মিশন থেকেই এসেছিল। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো দেখব। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে কংগ্রেস নেতারা ভারতের স্বাধীনতা দানের শর্তে ব্রিটিশদের যুদ্ধে পূর্ণ সাহায্য দিতে প্রস্তাব দিলেন। জার্মানি লন্ডন শহরে বোমাবর্ষণ শুরু করলে বড়লাট লিনলিথগো বুঝতে পারেন যে ভারতবাসীর সাহায্য ছাড়া ক্ষুদ্র ইংল্যান্ডের পক্ষে যুদ্ধে জয়লাভ কার্যত অসম্ভব। এছাড়া এই উদ্দেশ্যকে সঙ্গে নিয়েই বড়লাট লর্ড লিনলিথগো 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট এক প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাবের নাম ছিল লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব, আগস্ট অফার। এতে বলা হয়েছিল, এই প্রস্তাবে বলা হয়েছিল, যুদ্ধান্তে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেওয়া হবে। যুদ্ধের পর সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে। তৃতীয়ত, মুসলিম সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ রক্ষা করা হবে। চতুর্থত, মুসলিম নেতারা সন্তুষ্ট হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে। পঞ্চমত, যুদ্ধ চলাকালে ভারতীয়দের হাতে কোনোরূপ ক্ষমতা দেওয়া হবে না। এবং ষষ্ঠত, যুদ্ধের পর অন্যান্য দলের মতো যাচাই করে কংগ্রেসকে সরকার ক্ষমতা দিতে পারে। এই প্রস্তাব ছিল অবশ্যই দুরাভিসন্ধিমূলক এবং তখন থেকেই পাকিস্তান সৃষ্টির একটা প্রস্তাব, পাকিস্তান সৃষ্টির একটা প্রচেষ্টা, পাকিস্তান সৃষ্টির একটা চক্রান্ত ব্রিটিশদের এই প্রস্তাবের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। স্বাধীনতা দেবার প্রস্তাব না থাকায় স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। এরপর ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে যতগুলি মিশন ভারতবর্ষে প্রেরিত হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ক্রিস মিশন। এই মিশনের প্রেক্ষাপট, এই মিশনের বক্তব্য এবং এর প্রভাব প্রতিক্রিয়া সবকিছুই আধুনিক ভারতবর্ষের ইতিহাসের এক সাড়া জাগানো ঘটনা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1939-এ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে। অক্ষশক্তির পক্ষে যোগদান করলে বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পথ পরিবর্তন ঘটে এবং এরপর ইংরেজ সরকার এক নতুন পরিস্থিতির সম্মুখীন হয়। প্রথমত, একে একে ফিলিপিন্স, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয়, ব্রহ্মদেশ সিদ্ধান্ত করে 1942 সালের 8ই মার্চ রেঙ্গুন অধিকার করে জাপানকে ভারতের দ্বারে এসে উপস্থিত হবে এবং জাপানি আক্রমণের মোকাবিলায় ভারতবাসী সক্রিয় সাহায্য লাভের জন্য এই সময় ব্রিটিশ সরকার অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ে। এছাড়া এই পরিস্থিতিতে ইংল্যান্ড মিত্র চীনের রাষ্ট্রপ্রধান চিয়াং কাইসেক এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট চাপে 1942 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার মন্ত্রিসভার অন্যতম সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, ক্রিস মিশন ইজ ইন্ডিসপেন্সিবল ইন টু প্রো অনেস্টি অফ পারপাসেস, অর্থাৎ অনেক উদ্দেশ্য নিয়েই এই ক্রিস মিশন স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল। ক্রিস মিশনের উদ্দেশ্য ছিল সিঙ্গাপুর এবং বার্মায় জাপানি আক্রমণ ঠেকাতে সমস্ত রকমভাবে ভারতীয়দের সমর্থন লাভ করা এবং বিশ্ববিখ্যাত সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও ভারতীয়দের সাথে বোঝাপড়ার বিষয়টিকে এই সময় অতিরিক্ত গুরুত্ব প্রদান করেছিলেন। এরকমই সুগঠিত এবং অনিবার্য পরিস্থিতিতে 1942 সালের 11ই মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
এর নেতৃত্বে ইংল্যান্ড মন্ত্রিসভার এই মিশন ভারতবর্ষে আসে এবং ক্রিপস 1942 খ্রিস্টাব্দের 23শে মার্চ ভারতবর্ষের তৎকালীন রাজধানী দিল্লিতে এসে পৌঁছায়। এক সপ্তাহ ধরে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর 29শে মার্চ 1942 খ্রিস্টাব্দের 29শে মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস একটি প্রস্তাব রাখেন এবং এই প্রস্তাবই ইতিহাসে ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবে যে কথাগুলি বলা হয়েছিল, প্রথমত বলা হয়েছিল যে যুদ্ধ শেষ হবার অব্যাহত পরেই ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয়ত, এই যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অধিকার বা ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। তৃতীয়ত, যুদ্ধান্তে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠিত হবে এবং এই সভাই ভারতবর্ষের ভবিষ্যৎ শাসনতন্ত্র রচনা করবে। চতুর্থত, ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য ওই সংবিধান গ্রহণ করতে অস্বীকৃত হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজস্ব শাসনতন্ত্র রচনা করতে পারবে। পঞ্চমত, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান চালু করা হবে। ষষ্ঠত, ব্রিটিশ শাসনাধীন ভারতের সদস্যগণ প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষের দ্বারা সংবিধান সভায় নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যের প্রতিনিধিরা দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হবেন। সপ্তমত, অবিলম্বে ভারতীয় নেতৃবৃন্দকে বড়লাটের শাসন পরিষদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সম্মেলনগুলিতে প্রতিনিধিরূপে যোগদানের অধিকার দেওয়া হবে। অষ্টমত, ভাইসরয়ের কার্যনির্বাহক কাউন্সিলের অধিক সংখ্যক ভারতীয় সদস্য নিয়োগ করা হবে। এবং নবম প্রস্তাব ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব দেবে, বিনিময়ে তারা ভারতবর্ষের সম্পদকে ব্যবহার করবে। এই প্রস্তাব ভারতীয়দের কাছে কিন্তু মনোপুত হয়নি। ভারতের তৎকালীন কোনো রাজনৈতিক দলই এই প্রস্তাবকে মেনে নিতে পারেনি। ইংল্যান্ডের শ্রমিক দলের অন্যতম নেতা ক্রিপস ভারতীয়দের দাবি সম্পর্কে সহানুভূতিশীল থাকায় ভারতীয়রা এই দ্বৈত সম্পর্কে প্রথমে অত্যন্ত আশাবাদী ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই প্রস্তাবগুলো দেখে মনক্ষুণ্ণ হয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ সহ তৎকালীন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলই। নিম্নলিখিত কারণগুলির জন্য জাতীয় কংগ্রেস এই ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। প্রথমত, এই প্রস্তাবে বলা হয়েছিল যুদ্ধ শেষে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের কথা, কিন্তু পূর্ণ স্বাধীনতার দাবি 1929 লাহোর কংগ্রেস থেকে যে পূর্ণ স্বাধীনতার দাবি বারংবার জাতীয় কংগ্রেস তুলে এসেছিল, সেই পূর্ণ স্বাধীনতার দাবি এই প্রস্তাবে উপেক্ষিতই থেকে গিয়েছিল। দ্বিতীয়ত, এই প্রস্তাবে ভারতের সংহতির প্রতি বিপজ্জনক কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কোনো প্রদেশ চাইলে ভারতীয় ইউনিয়নের বাইরে থাকবে, এই শর্ত জাতীয় কংগ্রেস মেনে নিতে পারেনি। তৃতীয়ত, ক্রিপস প্রস্তাবে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা বলা হয়নি। চতুর্থত, এই প্রস্তাবটির মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গড়ে তোলার কোনো উল্লেখও ছিল না। পঞ্চমত, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয়দের কোনো অধিকার এই প্রস্তাবে দেওয়া হয়নি এবং ক্রিপস প্রস্তাবের সব প্রতিশ্রুতি ছিল ভবিষ্যতের জন্য। ইংল্যান্ড যুদ্ধে জয়ী না হলে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড জয়ী না হয়, তাহলে সব প্রতিশ্রুতি অর্থহীন হয়ে যেত। তাই গান্ধীজির মতে এটি ছিল এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। কংগ্রেস সভাপতি মৌলানা আজাদ 1942 সালের 10ই এপ্রিল ক্রিপস প্রস্তাব বর্জনের কথা সরকারকে জানিয়ে দিয়েছিল। এর পাশাপাশি তৎকালীন যে রাজনৈতিক দল মুসলিম লীগ, অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেসের পরে দ্বিতীয় স্থানে ছিল তৎকালীন সময় মুসলিম লীগ, তারাও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তার কারণ, পাকিস্তান গঠনের জন্য সরাসরি সুপারিশ এই প্রস্তাবে করা হয়নি এবং সংবিধান রচয়িতাদের মধ্যে সবাই হিন্দু প্রতিনিধি ছিল বলে লীগের একটি ধারণা তৈরি হয়েছিল। এছাড়া হিন্দু মহাসভা M.R. জয়কারের মধ্যে ভারত বিভাজনের একটা সম্ভাবনা তিনি লক্ষ্য করেছিলেন। এই কারণে হিন্দু মহাসভাও এই সময় এই ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে থাকে।
এবং শিখদের বিরোধিতাও এই সময় দেখা যায়, কারণ মুসলিম অধ্যুষিত পাঞ্জাব যদি ভারতীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয় তাহলে ভারতীয় শিখদের দুরাবস্থার শেষ থাকবে না। তাই শিখরাও ক্রিপস প্রস্তাবকের বিরোধিতায় মুখোমুখি বিরোধিতা করতে শুরু করেছিল। রজনীপাম দত্তের মতে ক্রিপস প্রস্তাব কোনো রাজনৈতিক দলকেই সন্তুষ্ট করতে পারেনি। স্বাভাবিকভাবেই চার্চিল ক্রিপস অ্যান্ড ইন্ডিয়া এই গ্রন্থে ডক্টর R.J. মুর বলেছেন যে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ক্রিপসকে ক্ষমতা দিয়েছিল তিনি তার চেয়ে বেশি প্রতিশ্রুতি এই প্রস্তাবে দিয়ে ফেলেছিলেন এবং তার অনেকটাই ছিল ধাপ্পা, তার অনেকটাই ছিল দুরাভিসন্ধি, তার অনেকটাই ছিল চক্রান্ত। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবের ব্যর্থতার বেশ কিছু কারণ ছিল। প্রথমত, ক্রিপস গান্ধীজিকে না গুরুত্ব দেওয়ায় কংগ্রেসের একটা বৃহত্তর অংশ এই ক্রিপস প্রস্তাবকে মেনে নিতে পারেনি। দ্বিতীয়ত, এই চার্চিল, লিনলিথগো প্রমুখের দায়িত্বশীলতাকেও এখানে অস্বীকার করা যায় না। তাদেরও এই ক্রিপস প্রস্তাব সম্পর্কে যথেষ্ট দায়িত্ব ছিল, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, ফলত ক্রিপস মিশন ব্যর্থ হয়। গান্ধীজি এই প্রস্তাবের সমালোচনা করে ক্রিপসকে বলেছিলেন, ভারতের কাছে এই যদি আপনার সম্পূর্ণ প্রস্তাব হয় তাহলে আমি পরের দিন প্লেন ধরে আপনাকে দেশে ফিরে যেতে বলবো। ঐতিহাসিক S. গোপালের মতে এর প্রভাব ছিল রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল ও সীমাবদ্ধ। আসলে ক্রিপস প্রস্তাব ছিল ভারতীয়দের কাছে একটা প্রতারণা মাত্র। ভারতের অর্থ, ভারতের মানব সম্পদকে কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার নিজেদের বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অথচ ভারতবর্ষের জন্য এই প্রস্তাবে কিছুই ছিল না। তাই ভারতবাসী এই প্রস্তাবকে গ্রহণ করতে পারেনি। ক্রিপস দৌত্যের ব্যর্থতা যে হতাশা, যে নৈরাজ্যের সৃষ্টি করেছিল তার থেকেই জাতীয় কংগ্রেস পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কথা, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করার কথা ভাবতে শুরু করে। তবে ভারতের অগণিত মানুষ এই প্রস্তাবের বিরোধিতায় কিন্তু আন্দোলন শুরু করেছিল। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি বলেছেন, এই প্রস্তাব ব্যর্থ হওয়ার জন্য সেই সময়কার ব্রিটিশ রাজনীতি সব থেকে বেশি দায়ী ছিল। ক্রিপস মিশন ব্যর্থ হলে সারা দেশ চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে। গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখতে থাকেন, জাপানি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটেনের উচিত অবিলম্বে ভারত ত্যাগ করা। ব্রিটেনের ভারত ত্যাগের পর ব্রিটেনের উপস্থিতি জাপানকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানাচ্ছে। ব্রিটেনের ভারত ত্যাগের পরেও যদি জাপানি আক্রমণ অব্যাহত থাকে তবে তা ভারতবাসী নিজেরাই প্রতিরোধ করবে। কিন্তু সরকার সেই প্রস্তাব অগ্রাহ্য করলে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়। 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওয়ার্ধায় এক প্রস্তাবে ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করার আহ্বান জানালে ওই বছরই 8ই আগস্ট বোম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটি বিখ্যাত ভারত ছাড়ো প্রস্তাবটি অনুমোদন করে। জাতির জনক মহাত্মা গান্ধী তার হরিজন পত্রিকায় ইংরেজকে ভারত ত্যাগের পরামর্শ দেন এবং ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল। 1942 সালের এই আগস্ট আন্দোলনের, এই ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলি ছিল ক্রিপস মিশনের ব্যর্থতা থেকে ভারতবাসীর মনে ক্ষোভ এবং হতাশা, দ্বিতীয়ত জাপানি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করা, তৃতীয়ত যুদ্ধকালীন অর্থনৈতিক দুরাবস্থা এবং চতুর্থত দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয়দের প্রতি ব্রিটিশ সরকারের নির্মম অবহেলা প্রভৃতি কারণে গান্ধীজি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়। গান্ধীজির নেতৃত্বে ভারতবাসী যেসব আন্দোলন করেছিল তার থেকে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন অবশ্যই এক বিশিষ্টতা দাবি করতে পারে, কারণ এই সময় গান্ধীজি ছিলেন সম্পূর্ণ এক অন্য মানুষ। ভারত ছাড়ো আন্দোলনে তার সুর ছিল অত্যন্ত চড়া। 1942 সালের 8ই আগস্ট কংগ্রেসের বোম্বাই অধিবেশনে গান্ধীজি বললেন, আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব, স্বাধীনতা টুক করে আকাশ থেকে পড়বে না, আর এই হবে আমার জীবনের শেষ লড়াই। তিনি জাতির উদ্দেশ্যে এক নতুন মন্ত্র দান করলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, হয় ভারত স্বাধীন করব নতুবা মৃত্যুবরণ করব। এই সময় এই আন্দোলন তিনি যে কোনো মূল্যেই
ইংরেজদের ভারত থেকে তাড়াতে প্রস্তুত হয়েছিলেন। মানসিকভাবে ভারতবাসীকে সেই প্রস্তুতির কথা তিনি বারংবার তার হরিজন পত্রিকার মাধ্যমে জানাতে থাকেন। 1942 সালে এই আন্দোলন শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে ব্রিটিশ সরকার 1942 সালের 8ই আগস্ট মধ্যরাত্রে গান্ধীজি সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে। দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলে। নেতৃত্বহীন ভারতবাসী সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দ্বিধা করেনি। নেতৃত্বহীন ভারতবাসীর স্বতঃস্ফূর্ত জাগরণ এবং আন্দোলনের দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। শাসক শক্তির বিরুদ্ধে শোষিত, অত্যাচারিত, উৎপীড়িত জনগণের বহুদিনের পুঞ্জীভূত অন্ধ ক্রোধ ও আক্রোশ ভারতের সর্বত্র ফেটে পড়ল। জনতা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজদের সাথে সংঘর্ষে, ইংরেজ পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সাধারণ জনতাই ছিল এই আন্দোলনের সৈনিক, নেতা এবং জনগণের এই আন্দোলনমুখীনতা এবং স্বতঃস্ফূর্ত চরিত্র এই আন্দোলনকে ভারত ছাড়ো আন্দোলন না বলে একে আগস্ট রেভলিউশন বা আগস্ট বিপ্লবও বলা হয়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ভারতের বিভিন্ন স্থানে এই সময় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। মেদিনীপুরের তমলুক মহকুমা, কাঁথি মহকুমা, পটাশপুর, খেজুরি থানা, দিনাজপুরের বালুরঘাট, মহারাষ্ট্রের সাতারা, আসামের নওগাঁ, উড়িষ্যার তালচের, বিহারের ভাগলপুর, উত্তরপ্রদেশের গাজিয়া, বালিয়া, আজিমগঞ্জ প্রভৃতি স্থানে এই সময় ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীন বিকল্প সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। স্কুল কলেজে ছাত্রীদের যোগদান ছিল এই আন্দোলনে চোখে পড়ার মতো। অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনী প্রমুখ মেয়েদের সংগঠিত করার কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। মেদিনীপুরের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, অসমের 13 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকননী প্রমুখ এই বীরাঙ্গনা নারীর নাম এই আগস্ট আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয়। ডক্টর জুডিথ ব্রাউনের মতে, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট was totally un-Gandhian in its form and intention. ভারত ছাড়ো আন্দোলনে যে সব নারীরা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নারী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। মেদিনীপুরের গান্ধীপুরী নামে পরিচিত এই মাতঙ্গিনী হাজরা ছিলেন তমলুক মহকুমার এক অশিক্ষিত চাষি পরিবারের বিধবা গৃহিণী। তিনি চরকা কাটা এবং গান্ধীজির সমাজ সেবার আদর্শে নিজেকে নিয়োজিত করেছিলেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর 73 বছরের মাতঙ্গিনী ও তার সহযোগী রামচন্দ্র বেরার নেতৃত্বে প্রায় 20,000 মানুষ তমলুক আদালত চত্বরে শান্তিপূর্ণভাবে ঘেরাও করে। পুলিশ গুলি চালালে মাতঙ্গিনী সহ অনেকেই নিহত হন, কিন্তু তার অসম সাহসিকতা, দেশপ্রেম এবং মৃত্যুর মুহূর্তেও জাতীয় পতাকাকে উড্ডীন রাখার যে প্রয়াস তাকে চিরস্মরণীয় করে রেখেছে। স্বাধীনতার বেদসুত উৎসর্গীকৃত যে শহীদের মৃত্যু তাকে অমর করে রেখেছে। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট গান্ধীজির ডাকে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, বড়লাট লিনলিথগো কংগ্রেস নেতাদের শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হননি, সংবাদপত্রের স্বাধীনতাও এ সময় হরণ করা হয়েছিল। গান্ধীজির হরিজন এবং লখনৌর ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশ বড়লাট বন্ধ করে দিয়েছিলেন। পত্রপত্রিকার ওপর নিষেধাজ্ঞা বড়লাট জারি করায় সারা দেশ সে স্বতঃস্ফূর্তভাবে এই সময় পালিত হয় হরতাল, ধর্মঘট। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী অচ্যুত পট্টবর্ধন, এম.এস. যোশী ক্রান্তিকারী নামে একটি মারাঠি পত্রিকা এবং 9th আগস্ট নামে একটি ইংরেজি পত্রিকা নতুন করে প্রকাশ করতে থাকেন। এই পত্রিকাগুলিতে ব্রিটিশ বিরোধী সমালোচনা আরও বেশি করে থাকায় 1944 সালের মার্চ মাসে পুলিশ এই পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়। ভারত ছাড়ো আন্দোলন ব্যাপকতা লাভ করলেও ভারত ছাড়ো আন্দোলনের বিস্তার পূর্ববর্তী আন্দোলনগুলির তুলনায় অনেক ব্যাপক হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি এবং নিষ্ঠুর দমন নীতির কাছে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়। ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব
অত্যন্ত বেশি ছিল ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আমরা প্রথমে দেখব ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী কী ছিল। প্রথমত, জনসাধারণ সম্পূর্ণ নেতৃত্বহীন ছিল। তাদের কোনো সংগঠন ছিল না, তাদের কোনো পরিকল্পনা ছিল না, তাদের কোনো কর্মসূচি ছিল না। বিক্ষিপ্ত আন্দোলনের মাধ্যমে এই ধরনের আন্দোলনের সাফল্য সম্ভবও ছিল না। দ্বিতীয়ত, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, অনুন্নত সম্প্রদায়, লিবারেল গোষ্ঠী প্রভৃতি ভারতের বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলন থেকে দূরে সরে থাকায় এই আন্দোলনের ব্যর্থতা ছিল অনিবার্য। তৃতীয়ত, অনেকের মতে গান্ধীজির অনুপস্থিতি এই আন্দোলনকে ব্যর্থ করেছিল। আমরা দেখেছিলাম পূর্ববর্তী আন্দোলনগুলিতে গান্ধীজিকে একদম সামনে থেকে নেতৃত্ব দিতে, অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে, কিন্তু এই আন্দোলনের সূচনার ঠিক প্রাক মুহূর্তে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কারাগারে বন্দী করায় তার অনুপস্থিতি এই আন্দোলনে বারংবার চোখে পড়েছিল এবং সেটি ব্যর্থতারও অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। চতুর্থত, আন্দোলনের সময়কালকে ভুল বাছা হয়েছিল বলে অনেকে মনে করেন। অর্থাৎ সেই সময় আন্দোলনের সূচনা করা হয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ এবং ব্রিটিশ শক্তি জয়লাভ অনিবার্য। হিটলারও ইতিমধ্যে বিশ্ব ইতিহাসে হিটলারও তখন আত্মসমর্পণ করে দিয়েছেন। সুতরাং ব্রিটিশ শক্তি নিশ্চিত ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জয়লাভ করবে। এছাড়া নিষ্ঠুর সরকারি দমননীতি ও সাম্রাজ্যবাদী শক্তির কাছে সরকার নিরীহ জনতা, নিরস্ত্র জনতা যে জয়যুক্ত হবে তা অনিবার্য। আপাত ব্যর্থতা সত্ত্বেও 1942 সালের এই ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। প্রথমত, ভারতবাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতার দৃঢ় সংকল্পের কথা বিশ্ববাসীকে জানাতে সমর্থ হয় এবং এই মহান লক্ষ্য আদায়ের জন্য তারা যে মরণপণ সংগ্রাম করেছে তা ব্রিটিশদের যথেষ্ট স্তম্ভিত করেছিল। দ্বিতীয়ত, এই আন্দোলনে ভাষা, ধর্ম, জাতি, বর্ণগত ব্যবধান ঘুচে ভারতীয় মুক্তি সংগ্রাম প্রকৃত অর্থেই সর্বভারতীয় জাতীয় চরিত্র ধারণ করেছিল। তৃতীয়ত, এই আন্দোলনের পর ব্রিটিশ শাসক গোষ্ঠী অনুভব করেছিল যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান একরকম সুনিশ্চিত। সবশেষে এটাই বলা যায় যে ঐতিহাসিক অম্বর প্রসাদ বলেছিলেন যে though the revolt of 1942 failed, but at the time it prepared the ground for the independence in 1947. অর্থাৎ 1942 সালের আন্দোলন ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতার যে ভিত্তিভূমি 1947-এর যে স্বাধীনতা তার পটভূমি তৈরি করে গিয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলন। এরপর ভারতবর্ষের ইতিহাসে আরও কিছু ঘটনা, নৌবিদ্রোহ, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ওয়াবেল পরিকল্পনা, এরকম আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল, কিন্তু স্বাধীনতার যে পটভূমি 1947-এর যে পটভূমি তা 1942-এর এই ভারত ছাড়ো আন্দোলনই নির্ধারণ করে দিয়েছিল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ভারতবর্ষের ইতিহাসের স্বাধীনতা অবধি আর যে ঘটনাগুলো, গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল সেগুলি আমরা দেখব। নমস্কার।